মানুষের টাকা মানুষ পাবেন তো কে পাবেন? কারু পৈতৃক টাকা নয় তো। আমি তো বারবার বলেছি, এর আগে কতবার বলছি, লক্ষ্মীর ভাণ্ডার কি মানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার পারিবারিক টাকা থেকে দিচ্ছেন? মানুষের টাকায় মানুষের কাজ হচ্ছে, এটা দিয়ে বলারও কিছু নেই। আর এটাকে যারা বলছেন যে এটা এই ভিক্ষাবৃত্তি, মানুষের মানে মানুষকে নিচু করে দেওয়া হচ্ছে, মানুষকে খেটে খাওয়ার জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তারাও দুটো মানসিকতাই হচ্ছে বাংলার মানসিকতার পরিপন্থী। যে কোনো পোস্টারের মধ্যে কোনো মানুষ, কোনো একজন মহিলা তার ছবিকে দিয়ে একদম 1000 টাকার নোট ধরে ছবি আর তার পাশে অমুক চিহ্নে ভোট দিন, এটা বলাটাও বোধহয় একটু মানুষকে, সব করুন কিন্তু একজন মানুষ টাকা নিয়ে আছেন দাঁড়িয়ে, তার জন্য একটি দলকে ভোট দিতে হবে, এটা যারা বলেন তাদের মধ্যে আমি কোথাও একটা না মানে জমিদার কেন্দ্রিক মানসিকতা দেখি। মানুষ কিন্তু ভিক্ষে চাননি সরকারের কাছে, মানুষ সহায়তা চেয়েছেন, সহায়তা পাওয়া হচ্ছে অধিকার। আর যারা এটা দেওয়ার পর এটাকে নিয়ে ভোট মানে ভোট চাইতে যান, প্রচার করেন এবং সেটাকে নিয়ে, সেটা ঠিক না। আমার মনে হয় এটা বামপন্থী সংস্কৃতিতে এটা পড়ে না। তো থেকে শুরু করেছিলেন এই কথা বলতে যে চোর ধরবো, একে ধরবো, ওকে ধরবো, তাকে ধরবো, শুরু হয়েছিল ওই ভাগ মমতা ভাগ, একটাই ইন্টারেস্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আমার আলাদা কোনো ইন্টারেস্ট নেই। আমি তো বলছি তৃণমূল কংগ্রেসের গোটা ব্যবস্থাটাই হচ্ছে চৌর্যতান্ত্রিক ব্যবস্থা। লোকে সবাই জানে যে কে কী করেছেন, সকলে জানেন। তুমি অর্জুন এরকম ভাবার কোনো কারণ নেই যে লোক তৃণমূলকে ভোট দিয়ে আসছেন তিনি খুব আনন্দ করে গিয়ে ভোট দিয়েছেন। এই নির্বাচনের ফল সেদিকে ইন্ডিকেট করছে না। তৃণমূলের দুর্নীতিকে সব মানুষ সমর্থন করেছেন যারা তৃণমূলকে ভোট দিয়েছেন? করেননি। তখন আপনি বলছেন পশ্চিমবঙ্গের সিআইডি চটি পুলিশ হয়ে গেছে। কি পুলিশ কলকাতা পুলিশ চটি পুলিশ হয়েছে। আপনি কলকাতা পুলিশের দক্ষতাকে তো প্রশ্ন করছেন না। কলকাতা পুলিশ দক্ষ হলেও তারা কাজ করতে পারছেন না দক্ষতার সাথে, কারণ তার মাথার উপরে কেউ নিয়ন্ত্রণ করছেন যারা দক্ষতাটাকে প্রভাবিত করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে যে চৌর্যতান্ত্রিক একটা প্রবণতা আছে, তারা যে একটা চৌর্যতন্ত্রকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছে, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। ভোটে জিতলেও পারবেন না, ভোটে হারলেও পারবেন না। চৌর্যতান্ত্রিক একটা পদ্ধতি প্রতিষ্ঠাকারী দলের নাম তৃণমূল কংগ্রেস। দিস ইজ এ ফ্যাক্ট অ্যান্ড উইচ উইল রিমেইন অ্যাজ এ ফ্যাক্ট। এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না, সত্য মুছতে পারবেন না। কিন্তু আমার তাদেরকে নিয়ে আলোচনা করার এই মুহূর্তে প্রয়োজন নেই। মানুষ জানেন কোনটা চৌর্যতান্ত্রিক, কোনটা চৌর্যতান্ত্রিক নয়। একটা খবর, বামেদের জামানত চলে গেল। পশ্চিমবঙ্গে কত নির্বাচনে কত প্রার্থীর জামানত গেছে তার হিসেব কি কেউ করেছেন? বা এই নির্বাচনে কত প্রার্থীর জামানত থাকছে তার হিসেব কী করেছেন? বামেদের নিয়ে আলোচনা করছেন, এটা দিয়ে একটা খবর, নেগেটিভ খবর তৈরি করা যাবে। আমার আপত্তি নেই, করুন। আমি বলছি জামানত যাওয়া জামানত না যাওয়াটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে ভোটের সংখ্যা বাড়লো কি বাড়লো না। যারা অতিরিক্ত মানুষ ভোট দিলেন তারা দেশের মানুষ না মানুষ নন। যারা বলছেন তারা আসলে এই মানুষগুলোকে অপমান করছে। আমি আমার বামপন্থী শক্তিকে সংহত করা, সিপিআইএমের শক্তিকে সংহত করা, সেই শক্তি যারা যে মানুষ ভোট দিলেন, যেমন আমি বলতে পারি আমি আমার নির্বাচনী কেন্দ্র হাওড়ায় 1,52,005টি ভোট পেয়েছি। এই 1,52,005 জন মানুষ যারা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে সমর্থন করলেন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিলেন, এই 1,52,005 জন মানুষ তারাই কিন্তু আগামী দিনে বাকি মানুষ তাদের যে ভরসা সেটাকে জয় করবার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবেন। এটাকে অস্বীকার করার কোনো জায়গা আজকে নেই। যাতে সেই কাজটা আমরা করতে পারি, সেই কাজটার জন্য মানুষের সঙ্গে, মানুষের প্রত্যেকটা প্রয়োজনে, মানুষের প্রত্যেকটা লড়াইতে বামপন্থীরা ছিল, আছে, থাকবে। দুর্নীতি একটি সামগ্রিক বিষয়। গোটা সমাজে দুর্নীতি একটা বড় রোগ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারুর কাছে কোনো সন্দেহ থাকতে পারে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি তার মধ্যে একটা দুর্নীতি, এক ধরনের দুর্নীতি। আজকে সমস্ত প্রকল্পে এই ধরনের দুর্নীতি আছে। আবাস প্রকল্পে আছে, অন্যান্য প্রকল্পে আছে। আমরা দেখেছি দুর্নীতি যেখানে আপনি কাজ করছে তৃণমূল কংগ্রেস, এদের যে কাজকর্মের ধারা তার মধ্যে দুর্নীতি একটা অংশ হিসেবে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্নটা যে জায়গাটায় আসছে, যেটা আপনি বলেছেন যে কি হবে, বিজেপি তো পারছে না, হয় তারা করতে চাইছে না ইচ্ছে করে, নয় তারা অযোগ্য, তারা পারছে না। সিবিআই কেন, মানে কোর্ট সিবিআইয়ের প্রতি কেন ভরসা রেখেছিলেন? কারণ রাজ্য পুলিশ পারেনি। কেন রাজ্য পুলিশ পারেনি? তাদের অকর্মণ্য, অপদার্থ, এই কারণে কেউ বলেনি। রাজ্য পুলিশের পক্ষে এটা সম্ভব নয়, এই জন্যে
কারণ রাজ্য সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম এখানে জড়িত আছে, যে তাদের চাপটাকে বাদ দিয়ে এরা কাজ করতে পারবেন এটা সম্ভব হবে না। এই কারণে আদালত সিবিআইকে দিয়েছিলেন। তো সিবিআইয়ের যে পারফরমেন্স এটা দেখার পর আপনার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আক্রমণ, ভোট ইত্যাদি, দেখুন আইনজীবী কোর্ট দিয়ে তো ভোট হয় না, এরকম বাস্তব কথা বুঝে নিন। কোর্ট যদি নির্বাচন নিয়ন্ত্রণ করতে যায় সেটা অত্যন্ত বিপজ্জনক একটি বিষয় গণতন্ত্রের পক্ষে। এই কথাটা ভালো খারাপ যাই লাগুক না কেন প্রত্যেকের কানে ঢুকিয়ে নেওয়ার দরকার, বুঝে নেওয়ার দরকার। আদালত দিয়ে নির্বাচন প্রভাবিত হয় না। আদালতের মতন চলতে দিতে হয়। আদালত একটি ব্যবস্থা, তাকে নির্বাচনী ব্যবস্থার মধ্যে গুলিয়ে ফেললে হবে না। সুতরাং এখানকার যে পদ্ধতিতে বিচার চলছে সেই বিচার যাতে স্বাধীনভাবে চলতে পারে, ঠিকভাবে চলতে পারে, তার একটা ফল যাতে মানুষ দেখতে পান তার ব্যবস্থা করতে হবে। সেটা যাতে প্রভাবিত না হয় সেটাকে নিশ্চিত করতে হবে। আজকে যখন আপনি বলছেন সিবিআই হোক, ইডি হোক, এনআইএ হোক, এই সংস্থাগুলো কিছু করতে পারছে না, বিজেপিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এটা তো সংস্থাগুলোর ব্যর্থতা দেখায় না। দেখায় হচ্ছে যে সংস্থাগুলোকে রাজনৈতিক কারণে যারা নিয়ন্ত্রণ করতে চান তাদের কারণে সংস্থাগুলো ব্যর্থ হন, এটাই ইন্ডিকেট করে। যখন আপনি বলছেন পশ্চিমবঙ্গের সিআইডি চটি পুলিশ হয়ে গেছে, কি পুলিশ কলকাতা পুলিশ চটি পুলিশ হয়েছে, আপনি কলকাতা পুলিশের দক্ষতাকে তো প্রশ্ন করছেন না। কলকাতা পুলিশ দক্ষ হলেও তারা কাজ করতে পারছেন না দক্ষতার সাথে, কারণ তার মাথার উপরে কেউ নিয়ন্ত্রণ করছেন যারা দক্ষতাটাকে প্রভাবিত করে দিচ্ছেন। সেই একই পদ্ধতি। তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে আসলে ডেরোগেশন অফ দি সিস্টেম, এই জিনিসটা আমাদের এখানে ঘটছে। তাহলে এই তদন্তকারী সংস্থার কাজের ক্ষেত্রে গতি আনতে হবে। আমরা আশা করব আদালতের রায় সেখানে মান্যতা পাবে। সঠিকভাবেই আদালত তাদের কনসার্ন দেখিয়েছেন যে কেন এতটা দীর্ঘসূত্রিতার সাথে তদন্ত হচ্ছে। যে সিবিআই ইডিকেই প্রমাণ করতে হবে যে না, এরা কেউই সত্যি নয়, আমরা নিরপেক্ষভাবে তদন্ত করি। আমাদের প্রতিষ্ঠানের একটা প্রাতিষ্ঠানিক ঐতিহ্য আছে, আমরা সেটাকে মান্যতা দিই। ভারতের নির্বাচনে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা, ভারতের সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক যে একটা সিস্টেম আমাদের দেশে আছে এবং সাংবিধানিক নৈতিকতার ভিত্তিতে যে ব্যবস্থাটা পরিচালিত, তাকে রেস্টোর করার জন্যই কিন্তু হয়েছে। আমি তো বারবার বলেছি এর আগে তৃণমূল কংগ্রেসের আমলে যে দুর্নীতি হয়েছে তার একদম টিপ অফ দি আইসবার্গ, হিমশৈলের চূড়া আমরা দেখতে পেয়েছি। শিক্ষক নিয়োগ দুর্নীতিটা কোনো ব্যাপারই নয়। পশ্চিমবঙ্গে আরও দুর্নীতি যা হয়েছে সেগুলোর দিকে যত এগোবে তদন্তের সঙ্গে একটার সাথে একটা কীভাবে জড়িত সেটা দেখবেন। দুর্নীতির নামগুলোকে বদলে দাও তো, দিনের শেষে দাঁড়িয়ে কী থাকে দুর্নীতিতে? আবাসটা উঠিয়ে দাও, শিক্ষক নিয়োগ শব্দটা উঠে দাও, গরু তুলে দাও, কয়লা তুলে দাও, বালি তুলে দাও, রেশন তুলে দাও, সব জিনিস কিন্তু একটা রঙে মিলে যায়, সেটা হচ্ছে টাকার রঙ। এবং আসলে দুর্নীতিতে যেটা হয় সেটা হচ্ছে টাকার পাহাড়, কালো টাকার পাহাড়, বেআইনিভাবে আর্ন করা টাকার পাহাড়, সেটা জমে সাধারণ মানুষ বঞ্চিত হয়। একটা রংফুল লস সাধারণ মানুষের আর রংফুল গেন হয় কিছু ব্যক্তির। এটাই হচ্ছে দুর্নীতির একদম আইনি সংজ্ঞার দিকে আমি গেলাম। এবং এই দুর্নীতিটা পশ্চিমবঙ্গের সর্বত্র রয়েছে। ফলে শিক্ষক নিয়োগ দুর্নীতির এইরকম হয়েছে বলে এখানে কি হবে? গোটা দুর্নীতি যখন আপনি পর্দা ফাঁস করবেন তখন অনেক কিছু ঘটবে। কিন্তু আমি আবার বলছি, সাধারণ মানুষের জীবনটাকে কিন্তু এই রকম রাজনৈতিক ইস্যু কি হবে সেটার থেকে কি হলো আর কি হচ্ছে এটা কিন্তু অনেক বেশি নিয়ন্ত্রণ করে। তার রুজির প্রশ্ন তাকে নিয়ন্ত্রণ করে, বেঁচে থাকার প্রশ্ন, জীবন জীবিকার প্রশ্ন তাকে নিয়ন্ত্রণ করে। তার কিন্তু এগুলো ভাবার সময় অতটা নেই। লেট আস রিয়েলাইজ দ্যাট। আমি নিজে প্রচার করেছি, পায়ে হেঁটে একটি লোকসভার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সর্বত্র যাবার চেষ্টা করেছি। সাধারণ মানুষ কিন্তু তার নিজের বেঁচে থাকার লড়াইটা করছে। আমি অনেক বেশি আলোচনা করতে স্বচ্ছন্দ হব এটা নিয়ে যে দুর্নীতি বিরোধী অবস্থানের প্রশ্নে তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে। বলার স্বর হোক আর হাতের লেখা হোক, এগুলো ইনভেস্টিগেটিং এজেন্সির প্রতিদিনের কাজ। কাকুর গলার স্বর কি জ্যোতিপ্রিয় মল্লিকের গলার স্বর তার জন্য একটা খবরের হেডলাইন হয়। সারা দিনে প্রত্যেকটি ফরেন্সিক ল্যাবে অসংখ্য লোকের গলার স্বর আর ওই চিঠিপত্র পরীক্ষা নিরীক্ষা হয়। এটা তাদের কাজের মধ্যে পড়ে। আমি চাইবো তারা কাজ করার মতন করে এটা করুন, তাহলে কিন্তু ওই নামগুলো বাদ দিয়ে করুন, তাহলে অন্তত তাড়াতাড়ি তদন্তটা ঠিক হবে। এটা খুব জরুরি। একটি জনকল্যাণমুখী রাষ্ট্রে ওয়েলফেয়ার স্টেটের কাজ হচ্ছে মানুষকে সহায়তা দেওয়া। একজন মানুষ যাতে এগোতে পারেন তার জন্য অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবে স্টেট। এটা স্টেট কোনো নতুন কাজ করছে না, নতুন কাজ করেছে না। নিশ্চিতভাবে সংখ্যা বেড়েছে,
প্রকল্পের টাকার পরিমাণ বেড়েছে। আজ থেকে 20 বছর আগে কি 25 বছর আগে যেভাবে এই ধরনের প্রকল্প চলতো, সেই ফর্মে আজকে সেই প্রকল্পগুলো চলছে না। আজকে হয়তো সেই প্রকল্পের নাম বদলেছে, অন্য ফরম্যাটে এসেছে, টাকার পরিমাণ বেড়েছে এবং প্রকল্পটার রিচও হয়তো বাড়ানো অনেক বেশি গেছে। এবং প্রশ্ন হচ্ছে, আমি না আবার এটার সাথে রুটি রুজির লড়াইয়ের সাথে যুক্ত করবেন না। রাইট টু গেট গভর্নমেন্টস অ্যাসিস্ট্যান্স ইজ এ রাইট অফ দি পিপল, এটা একটা অধিকার। এটার সাথে রুটি রুজির লড়াইকে গুলিয়ে ফেলবেন না। রুটি রুজির লড়াই, আবার আমি এটাকে ভাতা ধরছেন কেন? এটা তো গভর্নমেন্টের কাজ, এটার অ্যাপ্রাইজাল করা। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যখন সদস্যপদ সংগ্রহ করি, সেখানে আমরা বেকার ভাতার দাবি করি। কেন বেকার ভাতার দাবি করি? বেকার ভাতার দাবিটা আপনি মনে রাখবেন যে একদম জনকল্যাণমুখী অর্থনীতি, সেই অর্থনীতির একটা অন্যতম ফল হচ্ছে এই বেকার ভাতাগুলো দেওয়া। ইউরোপিয়ান দেশ, সাবেকি সমাজতান্ত্রিক দেশগুলোতে এই বেকার ভাতা দেওয়ার ধারণা ছিল। কি হয় তাতে? এখনও দেয়, বিদেশের অনেক দেশেই বেকার ভাতা চালু আছে। যতক্ষণ পর্যন্ত এমপ্লয়মেন্ট দিচ্ছেন না, চাকরি যতক্ষণ না হচ্ছে, এটা রাষ্ট্রের দায়িত্ব ছেলেটিকে অ্যাসিস্ট করা। এই কাজ তিনি করছেন, বা মেয়েটিকে অ্যাসিস্ট করা, এই কাজ তারা করছেন। অ্যাপ্রাইজালের দরকার আছে। এটার সাথে ওই অধিকার ভিক্ষা, এই পদ্ধতিতে এটা যাওয়াটা ঠিক না। আবার এটা মানে এটাও নয় যে আমি ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম আর পরের লড়াইটা আমি করলাম না, চাকরি বন্ধ করে দিলাম, লক্ষ্মীর ভাণ্ডার দিলাম, এটা চলতে পারে না, দুটোকেই চালাতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর সঙ্গে আর একটা লার্জার কোয়েশ্চেন যুক্ত আছে, সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ফেজে আমরা আস্তে 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 অগ্রগতি করেছি। বিধবা ভাতা বামফ্রন্ট সরকারের সময় ছিল। উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমরা যতটা আস্তে 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 গোটা দেশ এগিয়েছে, এখানেও এগিয়েছে, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু এটাকে নির্বাচনী প্রচারের ছবি করে দেওয়া,